আচ্ছা, ম্যাপ প্রজেকশন তোদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো আমি একে একে এখানে দেখাবো। আমি খুব বেশি ডিটেলে যাচ্ছি না। হ্যাঁ, ম্যাপ প্রজেকশন বেসিক্যালি আমরা যে কারণে করি সেটা হচ্ছে যে পৃথিবীটা তো একটা 3 ডাইমেনশনাল চিত্র, মানে ফিগার, তাই তো? তো এইভাবে আমরা তো, এটা একটা গ্লোব, তাহলে পৃথিবীটা মোটামুটি এইরকমই দেখতে যদি ধরে নিই। কিন্তু আমরা যে ম্যাপগুলো দেখি সেগুলো ফ্ল্যাট, সমতলের উপরে আঁকা থাকে, কাগজের উপরে বা যে কোনো জায়গার উপরে আমরা যে ম্যাপগুলো দেখি সেগুলো ফ্ল্যাট থাকে। এটা যে 3 ডাইমেনশনাল ফিগার, আমরা জানি এটা একটা স্ফিয়ার, কি তাই তো, বা গোলক। আর ম্যাপগুলো সমতলের উপরে 2 ডাইমেনশনাল ফিগারের উপর রাখা থাকে। তো এই 3 ডাইমেনশনাল ফিগার থেকে 2 ডাইমেনশনাল ফিগারে কনভার্সনের জন্য আমাদেরকে কিছু সিস্টেমেটিক একটা প্রসেস ফলো করতে হয়, একটা ম্যাথমেটিক্যাল কনভার্সন করতে হয়। কারণ এটা তো জ্যামিতিক ফিগার, 3 ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনাল যে ফিগার যেগুলোর কথা বলছি, এটা তো একটা জ্যামিতিক ফিগার। তো সেটাকে যখন ট্রান্সফর্ম করতে হয় একটা ফিগার থেকে আরেকটা ফিগারে, তখন সেটা কিন্তু হ্যাপাজার্ডলি করা যায় না। আমি একটা কমলা লেবুর ভেতর থেকে কোষগুলোকে বের করে নিয়ে আমি যদি খোসাটাকে একটা দেওয়ালে চিপকে দিই, তাহলে কি কমলা লেবুর শেপটা আমি বজায় রাখতে পারবো? পারবো না। ছিঁড়ে ফুঁড়ে ফেটে এদিক দিয়ে ওদিক দিয়ে ফেটে তার চেহারাটাই অন্যরকম হয়ে যাবে। তো ওই জন্যে, যেহেতু পৃথিবী একটা গোলকের উপরে পৃথিবীর মহাদেশগুলো রয়েছে এবং সেই মহাদেশগুলোর মানচিত্র আমাদের করা দরকার, কারণ সেই মানচিত্র আমাদের নানা রকম কাজে লাগে। এবং আমরা মানচিত্রকে 2 ডাইমেনশনাল সারফেসে এঁকে অভ্যস্ত, কারণ সেই 2 ডাইমেনশনাল সারফেসে মানচিত্রটা আঁকলে তার ব্যবহার অনেক বেশি সুবিধাজনক হয়ে যায়। একটা গ্লোবকে সবসময় তো নিয়ে বেড়ানো সম্ভব নয়, কিন্তু মানচিত্র 2 ডাইমেনশনাল সারফেসে থাকলে সেটাকে আমরা খুব কনভিনিয়েন্টলি ব্যবহার করতে পারি, সুবিধাজনকভাবে যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারি। তো এই যে থ্রি ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনাল ফিগারে সমগ্র ভূপৃষ্ঠকে বা তার কোনো একটা অংশকে নিয়ে আসার যে সাইন্টিফিক প্রসেস বা ম্যাথমেটিক্যাল যে প্রসেস, সেটাই হচ্ছে ম্যাপ প্রজেকশন। তাহলে মানচিত্র অঙ্কনের প্রথম ধাপ হচ্ছে ম্যাপ প্রজেকশন, আর মানচিত্র অঙ্কনের সেকেন্ড ধাপ আমরা কি জানি? সার্ভেইং, তাই তো? কারণ সার্ভেইং করে ডিটেল যে খুঁটিনাটি সেগুলোকে মানচিত্রে তোলা হয়, আর প্রজেকশনের মাধ্যমে ভূপৃষ্ঠকে 2 ডাইমেনশনাল সারফেসে নিয়ে আসা হয়। তাহলে প্রজেকশন হচ্ছে প্রাথমিক ধাপ, সার্ভেইং হচ্ছে সেকেন্ড স্টেপ। এই দুটো প্রসেস এবং তার সঙ্গে কার্টোগ্রাফির যে অন্যান্য যে কি বলবো পদ্ধতিগুলো, অর্থাৎ বিভিন্ন রঙের ব্যবহার, বিভিন্ন লেটার বা প্রতীক চিহ্নের ব্যবহার, সেগুলোর মাধ্যমে সর্বশেষে আমরা মানচিত্রকে দেখতে পাই। তো সেই ম্যাপ প্রজেকশন বিভিন্ন ভাবে প্রস্তুত করা হয়। সেই অনুযায়ী আমরা ম্যাপ প্রজেকশনে অনেক ধরনের ক্লাসিফিকেশন দেখেছি। তো আমরা সাধারণত যেটা দেখি যে মেথড অফ কনস্ট্রাকশনের উপরে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে পার্সপেক্টিভ প্রজেকশন, মনে পড়ছে নামগুলো? সেমি পার্সপেক্টিভ, নন পার্সপেক্টিভ, কনভেনশনাল প্রজেকশন। এগুলো হচ্ছে মেথড অফ কনস্ট্রাকশনের উপর ভিত্তি করে আমরা দেখেছি। পার্সপেক্টিভের মধ্যে আবার অনেক রকমের ভাগ আছে, অর্থাৎ সোর্স অফ লাইটের উপরে ভিত্তি করে আলোর পজিশনটা কোথায়, আলো আমরা অর্থাৎ প্রজেকশন আঁকার জন্য আমার কি লাগে? একটা জেনারেটিং গ্লোব লাগে, তাই তো? অর্থাৎ যে গ্লোবটা তার দিয়ে তৈরি বা কাচের তৈরি, যার উপরে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো আঁকা থাকবে। মানচিত্র অভিক্ষেপে বেসিক্যালি ওই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা যে জালিকা, যেটাকে গ্র্যাটিকিউল বলা হয়, সেইটাকেই আঁকা হয়, মানে সেটাকে ট্রান্সফর্ম করা হয়। তারপরে তার উপরে মানচিত্রের যে মহাদেশ এবং মহাসাগরগুলো যে আউটলাইন, সেটা তার উপরে পরে বসানো হয়। বেসিক্যালি যেটা করা হয়, তার মানে গ্র্যাটিকিউল অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে জালিকা, দ্য ফ্রেমওয়ার্ক অফ প্যারালালস এন্ড মেরিডিয়ানস ইংরেজিতে যদি বলি, সেটাকেই বেসিক্যালি মানচিত্র অভিক্ষেপের মাধ্যমে 3 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনে কনভার্ট করা হয়। তার জন্য আমার কি দরকার হয়? একটা জেনারেটিং গ্লোব দরকার হয়। সেই গ্লোবটা কিসের তৈরি হয়? বললাম তার দিয়ে তৈরি বা কাচের তৈরি, যার উপরে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো আঁকা থাকবে। আর কি দরকার হয়? আলোর উৎস, অর্থাৎ আলো ফেলা হবে এবং ওই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ছায়া একটা 2 ডাইমেনশনাল প্লেনের উপরে গিয়ে পড়বে। ঠিক আগেকার দিনে সিনেমা হলগুলোতে যেরকম ভাবে প্রজেক্ট করা হতো, আলোর সাহায্যে নেগেটিভকে একটা দেওয়ালে প্রজেক্ট করা হতো, তো এখানেও আলোর উৎসের সাহায্যে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালিকাটাকে একটা 2 ডাইমেনশনাল তলের উপরে প্রজেক্ট করা হবে। আর এইটাকেই বলা হচ্ছে কি? প্লেন
অফ প্রজেকশন। শব্দগুলো মনে পড়ছে কিনা শুধু বলবি, ঠিক আছে? প্লেন অফ প্রজেকশন। এইবার এই গ্লোব থেকে এই প্লেন অফ প্রজেকশন অর্থাৎ এটা 3D, সেখান থেকে আমরা 2 ডাইমেনশনে কনভার্ট করছি উইথ দ্য হেল্প অফ সোর্স অফ লাইট, অথবা আমরা সেটাকে ম্যাথমেটিক্যালিও ড্র করতে পারি, যেগুলোকে আমরা নন পার্সপেক্টিভ প্রজেকশন বা কনভেনশনাল প্রজেকশনও বলে থাকি। অর্থাৎ পার্সপেক্টিভ মানেই হচ্ছে যেখানে জিওমেট্রিক ওয়েতে বা জ্যামিতিক উপায়ে, অর্থাৎ আলোর উৎসকে ব্যবহার করে যখন আমরা প্রজেকশন করছি। আর আলোর উৎস ছাড়াও ম্যাথমেটিক্যালি কনভার্ট করা যায় ত্রিকোণমিতির বিভিন্ন নিয়ম ব্যবহার করে, সেগুলোকে আমরা নন পার্সপেক্টিভ প্রজেকশন বলছি, যেহেতু আলোর উৎসের ব্যবহার হচ্ছে না। আর তাদেরই একটা বিশেষ প্রজেকশন হচ্ছে কনভেনশনাল প্রজেকশন। এটা বেসিক্যালি ওয়ার্ল্ড কার্টোগ্রাফিক যে কনভেনশন গুলো হয় সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ প্রজেকশন ডিজাইন করা হয়, সেই প্রজেকশন গুলোকে বেসিক্যালি কনভেনশনাল প্রজেকশন বলা হয়। ওগুলো সাধারণত সমগ্র পৃথিবীর মানচিত্র আঁকার ক্ষেত্রে তৈরি করা হয়। এইবার এই প্লেন অফ প্রজেকশন, যেটাকে আমরা যার উপরে অক্ষরেখা দ্রাঘিমা রেখার জালিকাগুলোকে আমরা প্রজেক্ট করব, সেই প্লেন অফ প্রজেকশনের শেপ অনুযায়ী আমরা সেটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেটাকে বেসিক্যালি ডেভেলপেবল সারফেস বলে। মনে পড়ছে? ডেভেলপেবল সারফেস। অর্থাৎ প্লেন অফ প্রজেকশন যেহেতু সমতল, অর্থাৎ একটা সমতলের উপর, সমতলকে যদি একটা বৃত্তের উপরে বসায় তাহলে জাস্ট একটা বিন্দুতে টাচ করে থাকবে। কিন্তু আমি যদি সেই প্লেনটাকে এমন একটা সারফেস, এমন একটা ফিগারে কনভার্ট করব যেটা 3 ডাইমেনশনাল ফিগার আপাত দৃষ্টিতে, অর্থাৎ যখন গ্লোবের উপরে বসাবো সেটা 3 ডাইমেনশনাল ফিগার হবে, কিন্তু এটাকে আমি ডেভেলপ করে 2 ডাইমেনশনাল প্লেনে কনভার্ট করতে পারবো। সেই জন্য এটাকে বলা হচ্ছে ডেভেলপেবল সারফেস। কেন ডেভেলপেবল সারফেসের কনসেপ্ট এলো? ওই যে প্লেন অফ প্রজেকশন ব্যবহার করলে সেটা গ্লোবের একটা বিন্দুকেই শুধু টাচ করে থাকবে, যার ফলে আমি যখন আলোর সাহায্যে বা ম্যাথমেটিক্যাল যে উপায়েই করি, যখন আমি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলোকে ওই প্লেনের উপরে বসাবো, তখন প্রজেকশনের যে সেন্টার, অর্থাৎ যেখানে টাচ করে আছে সেই সেন্টার থেকে যত দূরত্ব বাড়বে তত ডিস্টরশন, অর্থাৎ অ্যাকচুয়াল গ্লোবের উপরে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলোর যে স্পেসিং বা ডিস্টেন্স বা লেন্থ, সেটা আরো বেশি বদলে যাবে, অনেক বেশি এক্সাজারেট হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। কোথাও বেড়ে যায়, কোথাও কমে যায়, মোস্ট কেসেস বেড়ে যায়। তো সেই জন্য তাহলে সেক্ষেত্রে আমি যদি তার উপরে ম্যাপ আঁকি, তাহলে কেন্দ্র থেকে যত দূরে যাব তত ম্যাপগুলো তাদের অরিজিনাল শেপ এবং সাইজ হারিয়ে ফেলবে, বা তাহলে প্রজেকশন মানচিত্র অঙ্কনের যে আসল উদ্দেশ্য সেটাই ব্যর্থ হবে। তার জন্য বিজ্ঞানের ডেভেলপেবল সারফেসের কনসেপ্টটা নিয়ে এলো। অর্থাৎ এক্ষেত্রে একটা বিন্দুর বদলে অ্যাটলিস্ট একটা দ্রাঘিমা রেখা বা একটা অক্ষরেখা বরাবর টাচ করে থাকবে। আমি যে কোন শেপটা যেটা দেখালাম এক্ষুনি, অর্থাৎ সেক্ষেত্রে ডেভেলপেবল সারফেসটা একটা বিন্দুর বদলে একটা অক্ষরেখা বরাবর টাচ করে থাকতে পারে, বা দ্রাঘিমা রেখা বরাবর টাচ করে থাকতে পারে। বা আমরা যদি এরকম ভাবে ধরে নিই যে ডেভেলপেবল সারফেসটাকে আমরা জেনারেটিং গ্লোবের ভেতর দিয়ে ছেদ করতে সক্ষম হচ্ছি, সেক্ষেত্রে একের বেশি, অর্থাৎ দুটো দ্রাঘিমা রেখা বা দুটো অক্ষরেখাকেও আমরা টাচ করাতে সক্ষম হই। অর্থাৎ স্পর্শ বিন্দুর সংখ্যা বাড়ানোর জন্য ডেভেলপেবল সারফেস আমরা ব্যবহার করে থাকি। তাহলে ডেভেলপেবল সারফেস আমরা কি কি দেখেছি? আমরা কোন দেখেছি, আমরা সিলিন্ডার দেখেছি, তাই তো? মোটামুটি পপুলার এই দুটো। এর উপরে ভিত্তি করে আবার প্রজেকশনের নামকরণ হয়। যেগুলোতে কোন ব্যবহার করা হয় সেগুলোকে কনিক্যাল প্রজেকশন বলা হয়, যেগুলোতে সিলিন্ডার ব্যবহার করা হয় ডেভেলপেবল সারফেস হিসেবে সেগুলোকে আমরা সিলিন্ড্রিক্যাল প্রজেকশন বলি। আর যেখানে এই 2 ডাইমেনশনাল প্লেন ব্যবহার করা হয় সেগুলোকে আমরা প্ল্যানার প্রজেকশন বলে থাকি, কি তাই তো? এইবার এই প্লেন অফ প্রজেকশনটা আমি কোথায় টাচ করাবো? যদি আমি পোলে টাচ করি, মেরুতে স্পর্শ করাই, তাহলে পোলার প্রজেকশন বলবো। যদি আমি নিরক্ষরেখার উপরে টাচ করাই তাহলে ইকুয়েটোরিয়াল প্রজেকশন বলবো। আর যদি পোল এবং নিরক্ষরেখার মাঝামাঝি কোনো একটা বিন্দুতে টাচ করাই তাহলে সেটা হয়ে যাবে অবলিক প্রজেকশন। এরকম অনেকগুলো ভাগ আছে, মনে পড়ছে তো? আচ্ছা, এবার এই যে আলোর উৎসের কথা বললাম, যে জেনারেটিং গ্লোবে আমরা আলোর উৎস ব্যবহার করি, আর জেনারেটিং গ্লোবের উপরে প্রজেকশন প্লেনটাকে আমরা টাচ করাই। এবার সে আলোর উৎস কোথায় থাকবে? যদি কেন্দ্রে থাকে, তাহলে গ্লোবের কেন্দ্রে যদি থাকে, সেন্টার, সেটাকে আমরা বলবো নমনিক, নমন থেকে নমনিক। যদি যে মেরুতে প্লেন অফ প্রজেকশন থাকবে তার বিপরীত মেরুতে যদি আলোর উৎস থাকে তাহলে সেটাকে বলবো স্টিরিওগ্রাফিক প্রজেকশন।
আর যদি অসীম দূরত্বে, অর্থাৎ আলোর উৎস যদি অসীম দূরত্বে থাকে, তাহলে সেটাকে বলবো আমরা অর্থোগ্রাফিক। ওকে, তার মধ্যে তোদের সিলেবাস শুধু এইটা আছে, নমনীয়। ওকে, আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যে যখন আমরা থ্রি ডাইমেনশনাল গ্লোবকে টু ডাইমেনশনাল মানচিত্রে আঁকার জন্য টু ডাইমেনশনাল প্লেনের উপরে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালিকা, যেটাকে গ্র্যাটিকিউল বলছি, সেটাকে যখন উপস্থাপন করব, তখন গোটা পৃথিবী একসঙ্গে হুবহু ত্রুটি ছাড়া উপস্থাপন করা সম্ভব নয়। সেই জন্য বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন অংশকে আলাদা আলাদা ভাবে প্রজেক্ট করে ম্যাপ আঁকে, এবং বিভিন্ন অংশের জন্য বিভিন্ন আলাদা আলাদা প্রজেকশন ডিজাইন করা হয়েছে। শুধু তাই নয়, মানচিত্রের অনেকগুলো প্রপার্টি রয়েছে যেগুলো ম্যাপ প্রজেকশনের মাধ্যমে বজায় রাখা হয়, অর্থাৎ গ্লোবের প্রপার্টি মানচিত্রে বজায় রাখা হয়, গ্লোবে যা মানচিত্রেও সেটাই রাখা হয়, সেগুলোকে বলা হয় প্রপার্টিজ অফ ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপের গুণাবলী। সেগুলো কি? সেগুলো হচ্ছে 1 নম্বর এরিয়া ঠিক রাখা, যেটাকে আমরা ইকুয়াল এরিয়া প্রজেকশন বলবো, যে প্রজেকশন গুলোতে মানচিত্রের এরিয়া গুলো ঠিক থাকে। যদি শেপ ঠিক থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইকুয়াল শেপ বা অর্থোমরফিক প্রজেকশন, তাই তো? যদি ডিস্টেন্স, অর্থাৎ বিভিন্ন অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে যে দূরত্ব, গ্লোবে যা ম্যাপেও যদি সেইটাই রাখতে পারি, সেটাকে বলবো আমরা ইকুইডিস্ট্যান্ট প্রজেকশন। এবং মানচিত্রে যে বিয়ারিং মানে আমরা অলরেডি জেনে এসেছি যে কোনো একটা রেফারেন্স লাইনের সাপেক্ষে অন্য কোনো একটা বিন্দু সংযোগকারী সরলরেখা যে কোণ উৎপন্ন করে ঘড়ির কাঁটার দিকে, সেটাকে আমরা বিয়ারিং বলি। এক্ষেত্রে বিয়ারিং মানে হচ্ছে দ্রাঘিমা রেখা যেগুলো আছে তার সাপেক্ষে অন্য যে কোনো বিন্দুর যে কোণ তৈরি হয়, সেটাকে আমরা বিয়ারিং বলছি। সেই বিয়ারিং যদি ঠিক থাকে তাহলে সেটাকে আমরা বলি অ্যাজিমুথাল। অ্যাজিমাথ থেকে অ্যাজিমুথাল কথাটা এসেছে, অ্যাজিমাথ মানে হচ্ছে বিয়ারিং। ঠিক আছে, তো এই 4টে প্রপার্টি বা গুণ যেগুলো মানচিত্রে বজায় রাখা হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 4টে বৈশিষ্ট্য একসঙ্গে বজায় রাখা সম্ভব হয় না। যে কোনো একটা বা যে কোনো সর্বোচ্চ 2টো প্রপার্টি আমরা বজায় রাখতে পারি। তার মধ্যে আবার এরিয়া এবং শেপ, এই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে একটা থাকলে আরেকটা থাকবে না, ঠিক আছে? অর্থাৎ দুজন একসঙ্গে থাকতে পারবে না। ওই জন্য আমরা এরিয়া ঠিক রাখতে গেলে শেপ ঠিক রাখতে পারি না, শেপ ঠিক রাখতে গেলে এরিয়া ঠিক রাখতে পারি না। যার জন্য আমরা যখন এরিয়ার দরকার হয় তখন ইকুয়াল এরিয়া প্রজেকশন ব্যবহার করি, যখন শেপের ঠিক রাখার দরকার হয় তখন অর্থোমরফিক প্রজেকশন ব্যবহার করি। আবার যখন এরিয়াও 100% ঠিক না থাকলেও চলবে, মোটামুটি ঠিক থাকলেও চলবে, শেপ মোটামুটি ঠিক থাকলেও চলবে, এরকম ক্ষেত্রে আমরা অন্য আরেক ধরনের প্রজেকশন ব্যবহার করি, যেখানে এরিয়ার ডিস্টরশনও কম থাকে, শেপের ডিস্টরশনও কম থাকে, সেই ধরনের প্রজেকশন আমরা ব্যবহার করি। তো এইভাবে অনেক ধরনের প্রজেকশন আছে, তো সিলেবাসে যে কটা আছে সে কটা এবার আমরা দেখি পরপর। তাহলে ইন্ট্রোডাক্টরি পার্ট এর থেকে বেশি কিছু বলার দরকার আছে কি? না। ওকে, গুড। আচ্ছা, ফার্স্ট প্রজেকশন পোলার গ্রুপের প্রজেকশন। পোলার গ্রুপ, পোলার নামটা কোত্থেকে এসছে একটু আগেই বললাম। প্রজেকশন প্লেন গ্লোবকে কোথায় টাচ করবে, যদি পোলকে টাচ করে তবেই সেটা পোলার প্রজেকশন। তো পোলার গ্রুপের প্রথম প্রজেকশন সিলেবাসে কি আছে? পোলার জেনিথাল, তাই তো? এটাই তো নাকি? হ্যাঁ স্যার। পোলার জেনিথাল নমনিক প্রজেকশন। তাহলে প্রথম কথা, এটা পোলার গ্রুপের প্রজেকশন, তার মানে জেনারেটিং গ্লোবের যে মেরু, সেই মেরুতে প্লেন অফ প্রজেকশন টাচ করবে, তাই পোলার প্রজেকশন। আর কি জেনিথাল, এটা বেসিক্যালি অ্যাজিমুথাল থেকে এসছে, অর্থাৎ বিয়ারিং ঠিক রাখে। অর্থাৎ মেরু থেকে প্রতিটি যে দ্রাঘিমা রেখাগুলো বেরিয়ে গেছে তাদের মধ্যে যে কোণ, গোটাটা 360 ডিগ্রি, এবং দুটো দ্রাঘিমার মধ্যে যে কোণগুলো, সেটা এখানে প্রজেকশনও ঠিক থাকে, তাই এটা অ্যাজিমুথাল। আরেকটা হচ্ছে জেনিথ, শব্দের অর্থ হচ্ছে অ্যাবাভ হেড, ঠিক আছে? আলোর উৎস সেন্টারে থাকে, তার ঠিক মাথায় প্লেন অফ প্রজেকশন থাকে, ঠিক আছে? সেখান থেকেও জেনিথ শব্দটা ব্যাখ্যা আমরা দিতে পারি। নমনিক শব্দটা কোত্থেকে এসেছে? আলোর উৎস সেন্টারে থাকে। গ্রিক শব্দ নমন কথার অর্থ সেন্টার, সেখান থেকে এসেছে, অর্থাৎ সেন্টারে যেহেতু আলোর উৎস থাকে তাই নমনিক। তাহলে 3টে নামের অর্থ আমরা বুঝলাম।
এইবার যেহেতু এখান থেকে আলোর উৎসটাকে ছাড়া হয়, তাই প্রতিটি অক্ষরেখাগুলো এইভাবে প্রজেকশন প্লেনের উপরে গিয়ে অভিক্ষিপ্ত হয়, তাই তো? এইটা হচ্ছে সেন্টার অফ প্রজেকশন, আর এইগুলো হচ্ছে তাহলে অক্ষরেখার ব্যাসার্ধ, তাই তো? এইগুলো হচ্ছে অক্ষরেখার ব্যাসার্ধ। কি বোঝা যাচ্ছে? তাহলে এই ম্যাপটা যদি, প্রজেকশনটা যদি আঁকি তাহলে কিরকম আসবে? বেসিক্যালি এইরকম আসবে। আমরা অর্ধেক যদি আঁকি তাহলে এইরকম আসবে, আর ফুল আঁকলে গোটাটা চলে আসবে, এরকম আসবে। এটা সেন্টার, এবার সেখান থেকে এইভাবে দ্রাঘিমা রেখাগুলো আমরা দেখাবো। মনে পড়ছে নমনীয় প্রজেকশন? তাহলে আমাদের হ্যাঁ স্যার। কি কাজ দরকার? আমাদের দুটো জিনিস বের করলেই হয়ে যাবে। একটা হচ্ছে যে রেডিয়াস অফ দা জেনারেটিং গ্লোব, অর্থাৎ যে জেনারেটিং গ্লোবটাকে ব্যবহার করা হচ্ছে প্রজেকশনটা করার জন্য, সেই প্রজেক্ট এই জেনারেটিং গ্লোবের রেডিয়াসটা বের করতে হবে। আর 2 নম্বর হচ্ছে প্রতিটি যে অক্ষরেখা, অর্থাৎ এই যে রেডিয়াস গুলোর কথা বললাম, আর ফাই নাম দিলাম, এই রেডিয়াস গুলো আমাকে জানতে হবে, তবেই আমি প্রজেকশনটা আঁকতে পারবো। আর কিচ্ছু দরকার নেই। স্টেপ বাই স্টেপ একটু দেখে নিই। এটা শুধু রিকল কর, হ্যাঁ? আর হাতের কাছে যদি পুরোনো খাতা থাকে তাহলে সেটা বের করে রাখ, তাহলে বুঝে যাবি। আর ঝটপট সবাই প্র্যাকটিস করবি, করে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবি। আচ্ছা, তাহলে আমি একটা উদাহরণ নিচ্ছি। আচ্ছা, তার আগে বলি, এই পোলার প্রজেকশন আমরা সাধারণত কোন এলাকার জন্য ব্যবহার করি? পোলার এরিয়া আঁকার জন্য, পোলার এরিয়াকে দেখানোর জন্য, ঠিক আছে? এবং স্পেসিফিক্যালি এই যে নমনীয় প্রজেকশন, এই প্রজেকশনটা আমরা ব্যবহার করি মেরু অঞ্চলের আশপাশের এলাকাটাকে দেখানোর জন্য। সেটা উত্তর মেরু বা দক্ষিণ মেরু, যে কোনো একটা জায়গা হতে পারে। তার বেশি আমরা আঁকতে পারি না, কারণ আমরা এরপরে যখন দেখবো যে যত ম্যাপে এই প্রজেকশনের কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়বে, তত প্যারালাল গুলোর মধ্যে যে দূরত্ব, সেটা খুব দ্রুত বাড়তে থাকে, যার ফলে বেশি দূর, অর্থাৎ মেরু থেকে খুব বেশি দূর পর্যন্ত আমরা আঁকতে পারি না। আচ্ছা চলো আমরা একটা তাহলে ধরে নিই। সেটা হচ্ছে 1 নম্বর, আমি একটা উদাহরণ ধরছি যে আমরা একটা প্রজেকশন আঁকবো যার এক্সটেনশন মানে কত থাকে কত আঁকবো, সেটা হচ্ছে যে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নর্থ, হ্যাঁ, এন্টার নর্থ পোল, ঠিক আছে? স্কেল কি স্কেলে আঁকবো? 1:150 মিলিয়ন। স্কেল পরীক্ষাতে এরকম ভাবে দেয়া থাকতে পারে, বা 1:1 এইভাবে থাকতে পারে, বা 1:150 into 10⁶, এরকম বিভিন্ন ভাবে থাকতে পারে। এইটার মানে নিশ্চয়ই বুঝিস, 10⁶ মানে হচ্ছে 1-এর পরে 6টা শূন্য, তার মানে এই 15 আছে, 15 পরে বেসিক্যালি 6টা শূন্য। বোঝা গেল? এইভাবেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। যাই হোক, তাহলে আমি একটা ধরে নিলাম, এইটা আমার স্কেল, এইটা আমার হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ পুরো নর্থ পোলটাকে আমাকে দেখাতে হবে, মানে পুরো বৃত্তটা দেখাতে হবে। আর 90 ডিগ্রি থেকে আমি 60 ডিগ্রি পর্যন্ত দেখাবো, তার বেশি যাবো না। 90 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থ, আর ইন্টারভ্যাল হচ্ছে আমার 10 ডিগ্রি। এই হচ্ছে আমার যদি একটা প্রবলেম দিয়ে দেয় যে এটাকে আমাকে এঁকে দেখাতে হবে, তাহলে আমরা কি করবো? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে রেডিয়াস অফ জেনারেটিং গ্লোব, রেডিয়াস অফ দা জেনারেটিং গ্লোব, এটাকে বড় হাতের আর দিয়ে আমরা ডিনোট করি, মাথায় থাকে যেন, হ্যাঁ? ছোট হাতের আর নয়, বড় হাতের আর দিয়ে ডিনোট করি। ইজ ইকুয়াল টু, সূত্র কি? সূত্র হচ্ছে আমার যে স্কেলটা দেয়া থাকবে তার ডিনোমিনেটর, এই সরি, প্রথমে আমাকে বলতে হবে অ্যাকচুয়াল রেডিয়াস অফ আর্থ, ব্র্যাকেটে ইঞ্চিতেই তোরা করবি, হ্যাঁ? সেন্টিমিটার থেকে ইঞ্চিটা সরে যাবে, ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ আর এফ, অর্থাৎ এইটা ডিনোমিনেটর মানে হচ্ছে হর, আমার যে স্কেলটা দেওয়া আছে তার হর। এবার এটাকে আমি
অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ ইঞ্চিতে হচ্ছে 250 মিলিয়ন, তাই তো? ঠিক বলছি আমি? হ্যাঁ স্যার। আর সেন্টিমিটারে হচ্ছে 1.66। 640 মিলিয়ন। এটা হচ্ছে সেন্টিমিটারে, এটা ইঞ্চিতে, মাথায় রাখবি। আচ্ছা, তাহলে 250 ডিভাইডেড বাই হচ্ছে 150, কত হলো? বাকি 6টা শূন্য দিকে ছিল 1.66। 1.66 666। হ্যাঁ। ইঞ্চ, কারণ এটা ইঞ্চিতে ছিল তাই আমার হলো ইঞ্চ। তাহলে আমার রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব পেয়ে গেলাম 1.66 ইঞ্চ। নেক্সট কি বলেছিলাম? নেক্সট হচ্ছে রেডিয়াস অফ দ্য প্যারালালস অফ ল্যাটিটিউড phi. Radius of the parallels of latitude phi. phi এটাও একটা গ্রিক শব্দ। বেসিক্যালি অক্ষরেখার মান যেটা অক্ষাংশে প্রকাশ করা হয়, সেই অক্ষাংশগুলোকে আমরা ফাই দিয়ে চিহ্নিত করি। ফাই মানে বোঝা যাচ্ছে যে কোনো একটা অক্ষাংশের কথা বলা হচ্ছে। এর সূত্র কি? আর কট ফাই। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা কিভাবে এসেছে সেটা পরে আমরা দেখব। তাহলে আর ফাই ইজ ইকুয়াল টু আর ফাই। তাহলে রেডিয়াস অফ দ্য প্যারালাল সেটাকে আমরা নাম দিলাম আর ফাই, আর রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব সেটার নাম দিলাম আমরা আর। তার সূত্র লিখে দিলাম, বের করলাম। এবার আর কট ফাই হচ্ছে যে কোনো প্যারালালের রেডিয়াস বের করার সূত্র। এটাকে আমরা অল্টারনেটিভ, যেহেতু ক্যালকুলেটরে কট সরাসরি পাওয়া যায় না, তাই আমরা কি করি 1/tan ফাই করি, বা এটাকে আমরা এরকমও লিখতে পারি আর tan 90 ডিগ্রি মাইনাস ফাই। এটাও আমরা করতে পারি, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, কারণ কট যেহেতু ক্যালকুলেটরে থাকে না, আমাদেরকে 1/tan করে তারপরে ফাই চাপতে হয়। যাদের ক্যাসিও ক্যালকুলেটর তারা কি করবি, প্রথমে 1 চাপবি, তারপরে ভাগ, তারপরে tan দিবি, তারপরে ফাই। ফাই মানে ল্যাটিটিউড, সেটা ধর 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি বলে, তাহলে 90 এর পরেরটা আসবে 80, ধর 80 ডিগ্রি সমান সমান দিলি, দেওয়ার পরে যেটা বেরোবে অ্যান্সার ইনটু আর, তাহলে সমান সমান দিবি, তোর উত্তর বেরিয়ে যাবে। আর যারা সরাসরি অনেকে করতে পারিস, তাহলে প্রথমে রেডিয়াস যেটা বেরিয়েছে 1.66 সেটা দিলি, সেটা দেওয়ার পরে তারপরে ইনটু ফার্স্ট ব্র্যাকেট দিলি, 1 ভাগ tan 80 ডিগ্রি দিলি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলি, ইজ ইকুয়াল টু চাপলি, একসঙ্গে বেরিয়ে আসবে। ঠিক আছে, যার যেটা সহজ মনে হবে সে সেটা করবি। এইবার তাহলে আমার কটা এখানে প্যারালাল দরকার? ও, এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্ল্যান ফর দ্য এক্সটেনশন। প্ল্যান ফর দ্য এক্সটেনশন, যদিও নমনীকে মানে পোলার পজিশনের ক্ষেত্রে এটা লাগে না, তাও করবি। অর্থাৎ আমাকে যে এক্সটেনশনটা দিয়েছে, আমি সেই এক্সটেনশনটা প্রথমে বুঝে নেব, একটা রাফ স্কেচ দিয়ে বুঝে নেব যে কোন কোন প্যারালাল আমাকে আঁকতে বলেছে বা কোন কোন মেরিডিয়ান আমাকে আঁকতে বলেছে, সেখানে আমি দেখে নেব। তাহলে প্ল্যান ফর দ্য এক্সটেনশন আমি কি লিখবো? প্যারালালস টু বি ড্রন, প্যারালালস টু বি ড্রন। সেখানে আমি এবার কি কি প্যারালাল লাগবো সেটা আমরা লিখে দেবো। এখানে আমি কি করছি, 90 ডিগ্রি নর্থ, 80 ডিগ্রি নর্থ, 70 ডিগ্রি নর্থ আর 60 ডিগ্রি নর্থ, তাই তো? এটাই তো বলেছে আমাকে। আর মেরিডিয়ানস টু বি ড্রন কি কি, 180 ডিগ্রি টু 180 ডিগ্রি। আর তার মানে এন্টায়ার গ্লোব সার্কেলটা আমাকে নিতে হবে, গোটাটাই এন্টায়ার সার্কেলটা আমাকে নিতে হবে। আমি 180 থেকে শুরু করে ঘুরে এসে আবার 180 তে শেষ করবো, গোটাটা নিতে হবে। বা এটা আমরা লিখতে পারি, এখানে যেটা বলেছে এন্টায়ার নর্থ পোল, সেটাও লিখতে পারি। ঠিক আছে, যার যেটা খুশি। অনেকে এটাকে ছবি এঁকে দেখায়, প্ল্যান যেটা ইঞ্জিনিয়াররা যেমন লেআউট করে প্রথমে মূল প্ল্যানের আগে, এটা লেআউট করে স্কেচ এঁকে নেয়, তো সেরকম এটাকে আমরা ওইটাই বলছি। তো সেখানে অনেকে এরকম ভাবে স্কেচ এঁকে নেয়, রাফ স্কেচ, যে কটা প্যারালাল আঁকতে হবে সেই কটা দেখিয়ে দেয়। আর
মেরিডিয়ান গুলো এইভাবে দেখিয়ে দেয়। নর্থ পোলের ক্ষেত্রে নর্থ পোল আমরা সবসময় মূল মধ্যরেখাকে সামনে দেখে ম্যাপ দেখি, তো মূল মধ্যরেখাকে সামনে রেখে আমার ম্যাপটা দেখি। এবার যদি আমাকে নর্থ পোল আঁকতে বলে তাহলে আমি এরকম নিয়ে নিলাম, এটা হয়ে গেল আমার নর্থ পোল, তাহলে জিরো নিচের দিকে থাকবে, ঠিক আছে। তাহলে নর্থ পোল যখন আঁকবো সবসময়, হ্যাঁ, তো নর্থ পোলের ক্ষেত্রে জিরো সবসময় নিচে, তার মানে 180 ওপরে, আর এদিকে 90 ডিগ্রি ইস্ট, এদিকে 90 ডিগ্রি ওয়েস্ট। এবার এখানে মেজর কয়েকটা মেরিডিয়ান আমরা রেখে দিলাম, তাহলে এটাও অনেকে প্ল্যান হিসেবে দেখায়, অর্থাৎ আমি লিখে দেখাতে পারি, নাহলে এঁকে দেখাতে পারি, প্ল্যান ফর দ্য এক্সটেনশন। ওকে, তাহলে প্ল্যানের পরে, তাহলে প্রথমে ফার্স্ট আমার আসছে এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে এইটা, প্ল্যান ফর দ্য এক্সটেনশন। 3 নম্বর স্টেপ হচ্ছে এইটা, রেডিয়াস অফ দ্য প্যারালালস অফ ল্যাটিটিউড 5। এবার এখানে আমার যেহেতু 3টে প্যারালাল আঁকতে হবে, 90 ডিগ্রি তো রেডিয়াস হবে না, ওটা বিন্দু, তাহলে তার জন্য আমাকে এটা কি করতে হবে, টেবিল করতে হবে। মনে পড়ছে, ফাই আর আর হচ্ছে আর5, এটা হচ্ছে আরটা ইঞ্চিতে, ইউনিটটা অবশ্যই লিখবি, নাহলে কিন্তু 1 2 করে নাম্বার কাটবে। 50-এ 50 পেতে গেলে এগুলো করবি, মিস করবি না। তাহলে কত, 80 ডিগ্রি নর্থ, 70 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ। এবার 3টে রেডিয়াস, 3টে টেবিলে, এটা হচ্ছে ইঞ্চিতে, এখানে লিখে দিবি, হয়ে গেল। এ বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, বাকিদের কারোর কোনো জিজ্ঞাসা? না স্যার, মনে পড়ছে সব। গুড, এটাই তো চাইছি, ব্রেনের মধ্যে ঠিকঠাক যদি ঢুকে তাহলে একবার চোখ ঘোরালেই মনে পড়ে যাবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, পোলার প্রজেকশনে সাধারণত অনেক কলেজে হয়তো অনেক টিচার করিয়ে থাকবে, পোলার প্রজেকশনে সাধারণত ফুল সার্কেল আঁকতে দেয়, অর্থাৎ পুরো পোল এরিয়ায় আঁকতে দেয়, কখনো কোনো একটা আংশিক অংশ আঁকতে সাধারণত দেয় না। ওকে, যদি দেয় সে বিষয়ে আমার মত একরকম, কিছু টিচার আছে তাদের মত আরেক রকম। যেমন আমি বলছি, ধর নর্থ পোল, আমি যে ক্যালকুলেশনটা এক্ষুনি করলাম সেটার উদাহরণ যদি ধরি, তাহলে 0 নিচে, 180 উপরে, এদিকে 90 ডিগ্রি ইস্ট, এদিকে 90 ডিগ্রি ওয়েস্ট, তার মানে 0 থেকে 90 180, এদিকে 0 থেকে 90 180, এই তো। এইবার যদি ফুল সার্কেল না দিয়ে যে কোনো একটা অংশ দেয়, ধর দিল এইটুকু অংশ দিয়েছে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ইস্ট, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ইস্ট দিয়েছে, তাহলে কি যেরকম ভাবে ফুল সার্কেল আঁকলে 0 আর 90 যেদিকে থাকে এইভাবেই আঁকবে কি? অনেক টিচার বলবে হ্যাঁ এইভাবেই রাখো। আমি যেটা বলি, আমরা যখন মানচিত্র দেখেছি, মানচিত্রের বইয়ে কোথাও কি দেখেছি কোনো আংশিক ম্যাপে এইরকম ভাবে বাঁকিয়ে দেখাতে? এটা আমার যুক্তি। অনেক টিচার বলে যে যেহেতু ফুল সার্কেল অনুযায়ী অ্যাজিমাথ বা বিয়ারিং দেখা হয়, তাই এরকমই রাখতে হবে। কিন্তু আমি বলি এটাকে বাবা ঘুরিয়ে নেবে, নর্থ পোল সবসময় উপরে থাকে, তাই এটাকে একটু ঘুরিয়ে নেবে, নেমে মানে এইরকম ব্যালেন্স করে দেবে, এই 0 হয়ে গেল, এই 90 হয়ে গেল, তারপরে বাকি মেরিডিয়ান গুলো তুমি সেই অনুযায়ী এঁকে দিলে, ঠিক আছে। আমরা সিম্পল কনিক্যাল পজিশনে এটাই করি, তাহলে এটাতে কেন করবো না, পোলারে কেন আংশিক অংশ দিয়ে করবো না? কি বোঝাতে পারছি তো? এইবার যেহেতু প্র্যাকটিক্যালটা কলেজের টিচাররাই দেখবে খাতা, ওই জন্য কলেজের টিচার যেভাবে করিয়েছে সেইভাবেই তোরা সবাই করবি, ঠিক আছে। আমি যেটা বলছি সেটা যদি ভিন্ন হয় তাহলে আমারটা না করে কলেজের টিচারেরটা করবি, প্রত্যেককে বলছি। তাহলে পার্ট দিলে আমরা যে কলেজে যেরকম শিখিয়েছে সেরকম করবি। আমাদের কলেজে প্রজেকশন বোধহয় আমি নিইনি, কে নিয়েছিল রে? হ্যাঁ, সঞ্জয় স্যার নিয়েছিল। সঞ্জয় স্যার, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আংশিক আমরা দেবো না আশা করছি, কারণ আমি আংশিক পোলার পজিশনের ক্ষেত্রে যদি আসে আংশিক দেওয়ার কথা নয়। ওকে, ঠিক আছে। কোশ্চেন কে করবে?
এই আপনি বাবা, কইেন সেটা এখন বলা যায়? না স্যার আপনি করবেন সবাই মিলেই করা হয়, মানে আমরা সব ইয়ারেই স্যার বলছি কলেজ করবেন না ইউনিভার্সিটিতে সেটাই বলছি থিওরি কলেজ পেপারগুলো কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থিওরি পেপারগুলো ইউনিভার্সিটি করে, প্র্যাকটিক্যালটা হয়তো যেমন থার্ড ইয়ারটা কলেজের হাতে ছেড়েছিল, এবার জানি না কি করবে, ইউনিভার্সিটি নিজেও পাঠাতে পারে। যাই কোশ্চেন কঠিন হবে না, যেহেতু এরকম একটা সিচুয়েশনে পরীক্ষা হচ্ছে। আচ্ছা, তাহলে ড্রয়িং এর নিয়ম কি তোরা জানিস? খাতার মাঝখান দিয়ে এরকম একটা প্রথমে ক্রস টানতে হয়, এবং এটা 90 ডিগ্রি যাতে হয় তার জন্য চাঁদা ব্যবহার করবি। এই যে পারপেন্ডিকুলার দাগ দিলাম, এটা চাঁদা ব্যবহার করে করবি, ঠিক আছে? এমনি হাতে করবি না। এটা হয়ে গেল আমার প্রজেকশনের সেন্টার। এবার ওই যে টেবিলে রেডিয়াস গুলো পেয়েছি তো, সেই রেডিয়াস আমি আমার যে কম্পাস দিয়ে ডায়াগোনাল স্কেলের উপরে আমি এক্স্যাক্টলি রেডিয়াস গুলো মাপবো, মেপে সেই অনুযায়ী আমি পরপর প্যারালাল গুলো ড্র করে নেব। হয়ে গেল। বাকি যা এদিক ওদিক থাকলো সেটাকে অমিট করে দাও। দিয়ে যেহেতু তোমাকে একটা বর্ডার দিতে হবে, কালো স্কেচ পেন ইউজ করতে পারিস, কাটা কম্পাসের মধ্যে সুন্দর ঢুকে যায়, সেটা দিয়ে বর্ডার করলে খুব সুন্দর দেখায়, ঠিক আছে? একদম ওই যে 1 টাকা 1.5 টাকা যে স্কেচ পেন গুলো হয় না, স্কেচ পেন, ওটা ইউজ করবি, তাহলে বর্ডারটা খুব ভালো হবে। নাহলে ডাবল দাগ দিয়ে দিবি পরপর দুটো, তাহলেও দেখতে ভালো লাগবে। হয়ে গেল। এইবার কি করে অনেকে, এটা 90 তো, 90 বিন্দু, ওই জন্য এই মাঝখানটা আমরা ফাঁকা রাখি, কারণ এখানে আমরা লিখবো 90 ডিগ্রি নর্থ। এবার আমরা যে মেরিডিয়ান গুলো টানবো, সেটা কিভাবে টানবো? মেরিডিয়ান গুলো আমরা টানবো, এখানে চাঁদা বসাবো, এদিকে 0 থাকবে, চাঁদার এদিকে 180 থাকবে, তারপরে 10 ডিগ্রি ইন্টারভ্যাল বলেছে, 10 ডিগ্রি অন্তর আমি প্রথমে পয়েন্ট গুলো মার্ক করে নেব, ঠিক আছে? পয়েন্ট গুলো মার্ক করে নেব, একটা সাইড করলেই হবে, কারণ আমি যে দাগগুলো টানবো সেগুলো ঠিক সেন্টার দিয়ে যাবে, গিয়ে ওখান থেকে আবার অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। স্কেল যখন এইটুকু বসাবি, এই বিন্দুর সঙ্গে যখন সেন্টার মেলাবি, তখনই দেখবি ওইটাও অ্যালাইন হয়ে গেছে। এটাও করতে পারিস, না হলে কারো যদি মনে হয় একেবারে গোটাটাই 10 ডিগ্রি ইন্টারভ্যাল বললে সেই অনুযায়ী পয়েন্ট করে নিয়ে টেনে দিবি, কিন্তু এই মাঝখান দিয়ে টানবি না, কারণ এতগুলো লাইন ওই একটা বিন্দু দিয়ে যেতে যেতে এই জায়গাটা ছিঁড়ে যায় অনেক সময়। তার জন্য, তাছাড়া এখানে যদি 90 ডিগ্রিটা লেখার ব্যাপার থাকে, ওই জন্য আমরা বলি যে বাবা তোমরা 80 ডিগ্রি পর্যন্ত টানো, বাকিটা ছেড়ে দাও, মাঝখানটা একটু সুন্দর দেখানোর জন্য ফাঁকা রাখো। তাহলে এইভাবে আমরা বাকি লাইনগুলো টেনে নেব। আমার কি কাজ কমপ্লিট হয়েছে? বাউন্ডারি হয়ে গেল, মেরিডিয়ান গুলো টানা হয়ে গেল, আমার কি কাজ কমপ্লিট হয়েছে? না হ্যাঁ, স্যার লিখতে হবে এগুলো। লেভেলিংটা বাকি আছে, অর্থাৎ আমি যে প্যারালাল এবং মেরিডিয়ান গুলো টেনেছি তাদের মানগুলো আমাকে লিখতে হবে। এইটা হচ্ছে 80, এইটা হচ্ছে 70, আর এটা হচ্ছে 60, এই তো, এগুলো লিখতে হবে। প্লাস মেরিডিয়ান গুলোর মান লিখতে হবে, এদিকে 0, তারপরে 10, 20, 30, 40, এভাবে লিখতে হবে। আবার এদিকে 10, 20, 30, 40, 60, 90, তারপরে 100, 110, এইভাবে যাবে। এদিকেও তাই, এভাবে 170, 180। কে কেমন ভাবে লেভেলিং করবে, যার আর্টিস্টিক ভিউ যত ভালো, সে তত ভালো রিপ্রেজেন্টেশন করবে, এখানে আমার কিছু বলার নেই। তারপরে আমি কি করব, এখানে আমি স্কেলটা লিখবো, অর্থাৎ জেনারেটিং গ্লোবের যে স্কেলের উপরে ভিত্তি করে আমি প্রজেকশন রেখেছি, 1:150 মিলিয়ন ছিল আমার স্কেল। আর উপরে কি লিখবো, হেডিং দিব একটা, তাই তো? হেডিং লাগবে না? হ্যাঁ একটা হেডিং দিতে হবে, সেটা হচ্ছে গ্র্যাটিকিউল অন পোলার জেনিথাল নমনিক প্রজেকশন। ওকে, আর এক্সটেনশনটা অনেকে এখানে লেখে, অনেকে আলাদা করে এখানে একটা ঘর করে, সেখানে লেখে এক্সটেনশন আর ইন্টারভ্যাল। ওকে, তোমাদের যেরকম মনে হবে এখানেও লিখতে পারো এক্সটেনশন, তারপর ইন্টারভ্যাল, অর্থাৎ মেরিডিয়ানাল ইন্টারভ্যাল, ল্যাটিটিউডিনাল ইন্টারভ্যাল, না হলে এরকম পাশে একটা বক্স করে লিখতে পারো, তাহলে আমার গ্রাফিক্যাল
রিপ্রেজেন্টেশনটা কমপ্লিট। আচ্ছা, অনেক সময় দেখবি কোশ্চেনে অক্ষরেখার ইন্টারভ্যাল একরকম দেয়, দ্রাঘিমা রেখার ইন্টারভ্যাল আরেক রকম দিয়ে দেয়। হয়তো দেখা গেল অক্ষরেখা দিল 10 ডিগ্রি, দ্রাঘিমা রেখা দিয়ে দিল 15 ডিগ্রি। ওটা কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ কোশ্চেনে যেমন ইন্টারভ্যাল থাকবে সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। অনেকে চালাকি করে, ছেলেমেয়েরা কোশ্চেন না দেখে ওই একটা 10 লেখা আছে দেখে করে দেয়। আচ্ছা, পোলার গ্রুপে আর কোনো প্রজেকশন আছে সিলেবাসে? নেই। সিম্পল কনিক্যাল ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। আমরা তাহলে পোলার গ্রুপের একটা প্রজেকশন করলাম, এবার আমরা যাচ্ছি কনিক্যাল গ্রুপ। কনিক্যাল গ্রুপের প্রজেকশন সেটা হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। ব্যাস, এই একটা নতুন শব্দ চলে এলো, স্ট্যান্ডার্ড প্যারালাল। এর সঙ্গে আরেকটা যুক্ত হবে, সেন্ট্রাল মেরিডিয়ান। স্ট্যান্ডার্ড প্যারালাল, আরেকটা হবে সেন্ট্রাল মেরিডিয়ান। দুটো কি কেউ একজন বলতে পারবি? হোয়াট ইজ স্ট্যান্ডার্ড প্যারালাল? এনিওয়ান? মেরিডিয়ান, সেন্ট্রাল মেরিডিয়ান মধ্যেই হতে হবে, আর স্ট্যান্ডার্ড প্যারালাল যে কোনো হতে পারে। না, সে সেন্ট্রাল মেরিডিয়ানও যে কোনো হতে পারে। এক্সটেনশনের মধ্যে এক্সটেনশন যেমন দেবে সেই অনুযায়ী সেন্ট্রাল মেরিডিয়ান হবে। আমি এক্স্যাক্টলি জিনিসটা কি সেটা জিজ্ঞাসা করছি। স্ট্যান্ডার্ড প্যারালাল কাকে বলবো? সেই স্ট্যান্ড প্যারালাল বলতে মানে যতটা ই বলবে নর্থ বা সাউথ আর মধ্যে যে মানটা হবে ওটা হবে স্ট্যান্ডার্ড প্যারালাল। মানে কি ডেভেলপিং সারফেস যেখানে যে পোর্শনটা গ্লোবটাতে টাচ করে থাকবে সেটা Yes, স্ট্যান্ডার্ড প্যারালাল। এটাই বলতে চাইছি। ডেভেলপেবল সারফেস যেটাকে আমরা ব্যবহার করব, যেমন এখানে কনিক্যাল প্রজেকশন, তাহলে এখানে আমরা কোণ বা শঙ্কুর ব্যবহার করব। তাহলে সেই কোণ গ্লোবের যে অক্ষরেখা বরাবর টাচ করে থাকবে সেই অক্ষরেখাটাই হবে স্ট্যান্ডার্ড প্যারালাল, কারণ সেই অক্ষরেখা বরাবর ওই প্যারালালের কোনো ডিস্টরশন হয় না। তার ফলে স্কেল, অর্থাৎ অক্ষরেখা বরাবর স্কেল ঠিক থাকে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল এবং তার বৈশিষ্ট্য। সাধারণত আমাদের যে এক্সটেনশন থাকে প্যারালালের, তাদের মাঝামাঝি কোনো একটা প্যারালালকে আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল হিসেবে নিয়ে কাজ করি। ঠিক আছে, আর সেন্ট্রাল মেরিডিয়ান শব্দটার অর্থ ভাঙলেই বোঝা যাবে, অর্থাৎ আমার যে দ্রাঘিমাগত যে এক্সটেনশন থাকে, অর্থাৎ এত ডিগ্রি ইস্ট থেকে এত ডিগ্রি ইস্ট বা এত ডিগ্রি ওয়েস্ট থেকে এত ডিগ্রি ওয়েস্ট, এই যে দ্রাঘিমার এক্সটেনশন থাকে তাদের ঠিক সেন্টার বা মাঝের মিডল মোস্ট যে মেরিডিয়ান, অর্থাৎ যে মেরিডিয়ান গোটা দ্রাঘিমার এক্সটেনশনটাকে দুটো সমান ভাগে ভাগ করছে, সেইটাকে বলা হবে সেন্ট্রাল মেরিডিয়ান। অর্থাৎ দুটো ইকুয়াল পার্টে ভাগ করবে, একেবারে ইকুয়াল এবং আইডেন্টিক্যাল পার্টে ভাগ করবে। এমন নয় যে একদিকে বেশি একটা প্যারালাল বেশি থাকবে, এই মেরিডিয়ান বেশি থাকবে, আরেকদিকে একটা মেরিডিয়ান কম থাকবে, সেরকম কিন্তু হবে না। ইকুয়ালি দুদিকে থাকবে। ঠিক আছে, ওই জন্য সেন্ট্রাল কথাটা এসছে, মেরিডিয়ান দ্রাঘিমা। আমরা আঁকার সময় ব্যাপারটাকে আরো ভালো করে বুঝবো। তাহলে কনিক্যাল গ্রুপে তার মানে হচ্ছে জেনারেটিং গ্লোব, তার উপরে একটা কোণ বসানো হয়, শঙ্কু। সেই শঙ্কুর মাথা অনেকটা দূরে থাকে, সেই শঙ্কু কোনো একটা প্যারালাল বরাবর টাচ করে থাকে গ্লোবকে, সেই শঙ্কু গ্লোবের কোনো একটা প্যারালাল বরাবর টাচ করে থাকে। তখন যে প্যারালাল বরাবর টাচ করবে সেটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড প্যারালাল। আর এই কনিক্যাল প্রজেকশনে স্ট্যান্ডার্ড প্যারালাল খুব গুরুত্বপূর্ণ, এবং সেই স্ট্যান্ডার্ড প্যারালালের যে রেডিয়াস সেটা আমরা কোণের বা শঙ্কুর মাথা থেকে মাপবো, একেবারে এখান থেকে মাপবো, যেটাকে আমরা নাম দেবো R5 অর্থাৎ আমরা এর আগে নমনিক প্রজেকশনে R5 কথাটা ব্যবহার করেছি প্রতিটি
প্যারালালের রেডিয়াসকে ডিনোট করতে বা রেডিয়াসকে বোঝাতে বা প্রকাশ করতে। কিন্তু যেহেতু স্ট্যান্ডার্ড প্যারালাল, যেমন একটা প্যারালাল, আরো তো অনেক প্যারালাল থাকবে, তাহলে তাদেরও রেডিয়াস বেরোবে, সেই রেডিয়াস গুলো আমরা আর ফাই দিয়েই বলবো। কিন্তু স্ট্যান্ডার্ড প্যারালালকে স্পেশাল ভাবে চিহ্নিত করার জন্য আর ফাই সাব জিরো বসাচ্ছে, অর্থাৎ আর ফাই জিরো দিয়ে ডিনোট করবো স্ট্যান্ডার্ড প্যারালালকে। ঠিক আছে, এই কনিক্যাল প্রজেকশনে এই স্ট্যান্ডার্ড প্যারালাল রেডিয়াসটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ ওটা যদি না জানি তাহলে আমরা এই প্রজেকশনটা আঁকতে পারবো না। আর এই প্রজেকশনটা পুরোপুরি পার্সপেক্টিভ প্রজেকশন কিন্তু নয়, এটাকে সাধারণত সেমি পার্সপেক্টিভ প্রজেকশন বলা হয়, তবে কিছু বইয়ে দেখবি লেখা আছে নন পার্সপেক্টিভ প্রজেকশন, অর্থাৎ এই প্রজেকশনটা ম্যাথমেটিক্যালি আঁকা হয়, আলোর উৎসের ব্যবহার করা হয় না। তাহলে আমার গ্লোবের মেরু থাকলো এখানে, আর আমার প্রজেকশনের যে ভার্টেক্স সেটা চলে যাবে এখানে, যেহেতু কনিক্যাল প্রজেকশনে আমরা কোণের যে মাথা সেখান থেকেই প্রজেকশনটা আঁকি। ওকে, এখানে তাহলে পার্থক্যটা কোথায়? যেটা নর্থ পোল বিন্দু, সেটাও কিন্তু এখানে একটা প্যারালাল হিসেবে উপস্থাপিত হবে, অর্থাৎ সিম্পল কনিক্যাল প্রজেকশন যেহেতু নর্থ পোল থেকে অনেকটা উঁচুতে ভার্টেক্সটা থাকে, অর্থাৎ আমি যে শঙ্কুটা ব্যবহার করছি তার শীর্ষবিন্দু, যেটাকে আমি ইংরেজিতে ভার্টেক্স বলছি, সেই শীর্ষবিন্দুটা জেনারেটিং গ্লোবের যে নর্থ বা সাউথ, যেখানে আমি নর্থে বসিয়েছি, উত্তর মেরু থেকে অনেকটা উঁচুতে থাকছে, এবং আমি যখন প্রজেকশন আঁকবো আমরা এখান থেকেই প্রজেকশনটা আঁকি, সেই জন্য নর্থ যেটা মেরু বিন্দু সেটাও কিন্তু প্রজেকশন একটা লাইন হিসেবে উপস্থাপিত হয়। একটু আগে আমরা নমনীয় প্রজেকশন আঁকলাম, সেখানে কিন্তু নর্থ পোলটা বিন্দুই ছিল, কারণ প্লেন অফ প্রজেকশন নর্থ পোলকে টাচ করে ছিল। এখানে যেহেতু একটা প্যারালালকে টাচ করে রয়েছে, তাই নর্থ পোলটা আলগা হয়ে আছে, নর্থ পোলে কোনো কিছু টাচ করে নেই, যার জন্য নর্থ পোলটা ডিস্টরশন হয়ে যাবে, নর্থ পোলটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। ওকে, তাহলে এটা নন পার্সপেক্টিভ প্রজেকশন বলছি, কারণ ম্যাথমেটিক্যালি এই প্রজেকশনটা ডিজাইন করা হয়েছে, কোন রকম আলোর উৎসের ব্যবহার করা হয়নি, কিন্তু এখানে যে প্রিন্সিপালটা ফলো করা হয়েছে সেটা হচ্ছে যে একটা শঙ্কু এখানে ব্যবহার করা হবে অ্যাজ এ ডেভেলপেবল সারফেস, যেটাকে পরবর্তীতে আমরা 2 ডাইমেনশনাল প্লেনে কনভার্ট করতে পারবো। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমাকে একটা গ্র্যাটিকিউল আঁকতে বলেছে, যার এক্সটেনশন, আমি পুরো কোশ্চেনটা লিখছি না, পরীক্ষাতে যেমন থাকবে ড্র দ্য গ্র্যাটিকিউলস ফর দ্য এক্সটেনশন বলে এক্সটেনশনটা লিখবে অ্যাট অ্যান ইন্টারভ্যাল অফ এত ডিগ্রি বেসড অন স্কেল এত এত, এরকম ভাবে ভাষায় লেখা থাকবে। এক্সটেনশন আমি ধরলাম 90 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি নর্থ, আর 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি ইস্ট, স্কেল 1:100 মিলিয়ন, আর ইন্টারভ্যাল হচ্ছে 10 ডিগ্রি, কমন ইন্টারভ্যাল 10 ডিগ্রি। এরকম যদি আমার একটা অঙ্ক দেয়, অর্থাৎ ড্র দ্য গ্র্যাটিকিউলস ফর দ্য এক্সটেনশন 90 ডিগ্রি নর্থ টু 40 ডিগ্রি নর্থ and 180 ডিগ্রি টু 70 ডিগ্রি ইস্ট with scale 1:100 million for the at an interval of 10 ডিগ্রি। ওকে, এরকম ভাবে সরাসরি দিতে পারে, বা অনেক সময় কি বলে, ড্র দ্য গ্র্যাটিকিউলস ফর একটা জায়গার নাম বলে দেবে, সেটা একটা মহাদেশ হতে পারে বা সেটা একটা যে কোনো জায়গা হতে পারে। আমি উদাহরণ হিসেবে ধরলাম ড্র দ্য গ্র্যাটিকিউলস ফর নর্থ আমেরিকা বলে ব্র্যাকেটে তার এক্সটেনশনটা দেয়া থাকবে, বা নর্থ আমেরিকার পজিশনটা দেয়া থাকবে। আমি উদাহরণ হিসেবে ধরছি নর্থ আমেরিকা, তাই তো? এক মিনিট, হ্যাঁ, তো নর্থ আমেরিকার এক্সটেনশন আছে 175 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট থেকে 70 ডিগ্রি 20 মিনিট ওয়েস্ট।
আর নর্থ সাউথ আমি ধরলাম যে 3 ডিগ্রি, সরি 85 ডিগ্রি 56 মিনিট নর্থ থেকে 10 ডিগ্রি 5 মিনিট সাউথ। এইবার অনেকে এইটার জন্য কনফিউজ হয়ে যায় যে মিনিটটা কি করে দেখাবো। তোদের কাজ হচ্ছে এমন একটা খাঁচা তৈরি করবি যে খাঁচার মধ্যে যেন গোটা নর্থ আমেরিকাটা ঢুকে যায়, এটা হচ্ছে তোদের অবজেক্টিভ। তার মানে এখানে যেটা দেওয়া আছে একটু বাড়িয়ে নিতে হবে, উভয় দিকে বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে ঝামেলা মিটে যাবে। অর্থাৎ 175 ডিগ্রি 30 ওয়েস্ট আছে, তার মানে আমি শুরু করতে পারি যেহেতু এই দিকে বাড়বে, ওয়েস্ট মানে হচ্ছে ডান দিকে বাড়বে, সরি বাম দিকে বাড়বে, তার মানে হচ্ছে 180 থেকে শুরু করতে পারি, 180 ডিগ্রি ওয়েস্ট থেকে, আর 70 ডিগ্রি 20 মিনিট ওয়েস্ট। তাহলে ডান দিকে ওয়েস্ট হলে ডান দিকে কমবে, তার মানে হচ্ছে এটা আমি 70 ডিগ্রি পর্যন্ত করতে পারি ওয়েস্ট, ঠিক আছে? কারণ 70-এর পরে আছে 70-20, তারপর এদিকে বাড়ছে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে 85 ডিগ্রি 56 আছে, তাহলে আমি 90 ডিগ্রি নর্থ থেকে 10 ডিগ্রি 5 মিনিট সাউথ আছে, তাহলে আমি এটাকে 20 ডিগ্রি করবো, তাছাড়া আমার কোনো উপায় নেই। কি বুঝতে পারলি তোরা এইটা? মিনিটের ওটা স্যার, মিনিটের ওটা 10 ডিগ্রি 5 মিনিট আমার নর্থ আমেরিকার এইটা হচ্ছে 10 ডিগ্রি 5 মিনিট। তাহলে আমার যে খাঁচাটা আঁকতে হবে আরো একটু দক্ষিণে গিয়ে শুরু করতে হবে তো, কারণ আমার ইন্টারভ্যাল যদি 10 ডিগ্রি হয়, আমি 5 মিনিটকে তো ব্যবহার করতে পারবো না ইন্টারভ্যালে। তাহলে আমি কি করতে পারি, আমি 10 ডিগ্রির পরে দক্ষিণে বাড়বে, সাউথ মানে দক্ষিণে বাড়বে, আমি কি বললাম, আমার যে ম্যাপের যে এক্সটেনশন হবে তার থেকে আমার খাঁচাটা একটু বাড়াতে হবে, ওপর নিচে পূর্ব পশ্চিম। তাহলে আমি 10 ডিগ্রি 5 মিনিট সাউথ ছিল, তাহলে আমি আরো যদি দক্ষিণে যাই তাহলে সাউথ আরো বাড়বে, তার মানে 10 ডিগ্রি 5 মিনিটের পরেরটা আমি কি 15 তো নিতে পারবো না, কারণ আমার এদিকে রাউন্ড ফিগার আছে 90, আমার ইন্টারভ্যাল যদি 10 হয় তাহলে আমি 20-তে আমাকে যেতে হবে। বোঝা গেল? এটা যদি বুঝতে না পারিস পৃথিবীর ম্যাপটা আঁকবি, ঠিক আছে? এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ, আর এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা ইস্টের দিকে, এটা 180 ডিগ্রি, এটা ওয়েস্টের দিকে। এবার ভাব, যখনই বুঝতে পারবি না সঙ্গে সঙ্গে রাফ খাতায় এই ম্যাপটা এঁকে নিবি, পৃথিবীর একটা কমপ্লিট পিকচার এঁকে নিয়ে এবার নর্থ আমেরিকার পজিশনটা কল্পনা করবি কোথায়, সেই অনুযায়ী আমি যখন প্ল্যান করব তখন সেই অনুযায়ী এটা করবো। সবাই কি বুঝতে পারলে? এটা প্রিভিয়াস ইয়ারে দেখবি এই চালাকিটা আছে। আচ্ছা, এবার যদি এরকম দিয়ে দেয় তাহলে আমরা প্রথমে কি করব, ফার্স্ট স্টেজ একই, সমস্ত প্রজেকশনের প্রথম ধাপ এক, সেটা কি, সেটা হচ্ছে রেডিয়াস অফ জেনারেটিং গ্লোব। রেডিয়াস অফ জেনারেটিং গ্লোব সূত্র আমি বললাম না, অলরেডি আগের বার বলে দিয়েছি, বের করবি। তারপরে তারপরের যেটা আমার কাজ সেটা হচ্ছে যে প্ল্যান অফ প্রজেকশন, অর্থাৎ আমার যে এক্সটেনশনটা দিয়েছে সেই অনুযায়ী আমি একটা প্ল্যান করব। সেখানে আমি কি করব, প্যারালালস টু বি ড্রন বলে আমি কি কি প্যারালাল ড্র করতে হবে সেটা বলবো। তারপরে এখানে আমাকে বলে দিতে হবে এখানে আমার কি কি প্যারালাল বলেছে, 90 ডিগ্রি নর্থ, 80 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 70, 60, 50, 40। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা প্যারালাল আমাকে আঁকতে হবে। তার মানে আমার স্ট্যান্ডার্ড প্যারালাল এই দুটোর যে কোনো একটা আমাকে ধরতে হবে। তাহলে আমি লিখতেই পারি যে স্ট্যান্ডার্ড প্যারালাল chosen as 70 ডিগ্রি নর্থ, বা 70 ডিগ্রি নর্থ is selected as standard parallel, যে যেমন ভাষায় লিখিস, 70 বা 60 যে কোনো একটা হতে পারে। অনেকে বলবে যে মিডিলে একটা নিতে, সেটা করবি না,
যেটা আছে মানে এক্সিস্টিং এক্সটেনশনের মধ্য থেকেই স্ট্যান্ডার্ড প্যারালাল চুজ করবি। তারপরে হচ্ছে মেরিডিয়ানস টু বি ড্রন। এবার কি কি মেরিডিয়ান ড্র করতে হবে এটা বোঝার জন্য চট করে রাফে একটা এঁকে নিবি। এটা হচ্ছে নর্থ পোল, তার মানে 0, 180, 90 ইস্ট, 90 ওয়েস্ট। এবার দেখে নে কি কি বলেছে। 180 ডিগ্রি থেকে 70, তার মানে 180 ডিগ্রি থেকে 70, তখন এইটুকু আঁকতে বলেছে। বুঝতে পারলি? তাহলে কি কি লিখবি? 180 ডিগ্রি, 170 ডিগ্রি ইস্ট, 160 ডিগ্রি ইস্ট, এইভাবে 150, 140, 130, 120, 110, 190, 80, 70 হলো। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা। তার মানে 1, 2, 3, 4, 5, 6, এদিকে 6টা, এদিকে 6টা। তার মানে এখানে হয়ে যাবে আমার সেন্ট্রাল মেরিডিয়ান। তার মানে 135 ডিগ্রি ইস্ট ইজ সেন্ট্রাল মেরিডিয়ান। এবার কেউ প্রশ্ন করতে পারিস যে স্যার এখানে মিডিলে তো নিলাম না, এখানেও তো জোড় সংখ্যায় প্যারালাল ছিল, তাহলে এখানে মিডিল নিলাম না, এখানে কেন নিলাম? স্ট্যান্ডার্ড প্যারালালের ডেফিনিশনে কোথাও বলা নেই যেটা সেন্ট্রাল প্যারালাল, কিন্তু সেন্ট্রাল মেরিডিয়ানে বলাই আছে এটা সেন্ট্রাল মেরিডিয়ান। এই জন্য এখানে আমরা নেব, কিন্তু এখানে নেব না। তাহলে বোঝা গেল, যখন জোড় সংখ্যায় হবে তখন মাঝের দুটোর মাঝখানে হবে, আর যখন বিজোড় সংখ্যায় থাকবে তখন মিডলে একটা তো পেয়েই যাবে। তাহলে প্ল্যান হলো কোনটা স্ট্যান্ডার্ড প্যারালাল হবে, কোনটা সেন্ট্রাল মেরিডিয়ান হবে, পেয়ে গেলাম। নেক্সট কাজ হচ্ছে রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল। ওকে, সূত্র আর কট ফাই, একদম নামনিকের যে সূত্র ছিল ওটাই, আর কট ফাই 0 একটাই বেরোবে। তারপরে কি হবে? ডিভিশন, অর্থাৎ আমি যে স্ট্যান্ডার্ড প্যারালালটা ড্র করব সেটাকে এবার ভাগ করব। কেন ভাগ করব? স্ট্যান্ডার্ড প্যারালালের উপর দিয়ে মেরিডিয়ান গুলো টানবো, অর্থাৎ আমি প্রথমে এটা একটা দাগ টানবো। আচ্ছা, ডিভিশন অ্যালং সেন্ট্রাল মেরিডিয়ান, এটা আগে বের করে নিতে হবে। ফর স্পেসিং প্যারালালস, এটাকে আমি নাম দিলাম ডি ইজ ইকুয়াল টু, সূত্র হচ্ছে পাই আর বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। অর্থাৎ এই যে সেন্ট্রাল মেরিডিয়ানটা ড্র করলাম সেটা যে ডিভিশন করব, তো সেই ডিভিশন ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। তার সূত্র হচ্ছে এইটা, এই আর মানে হচ্ছে এই আর 180 ইন্টু ইন্টারভ্যাল। তারপরে হবে ডিভিশন অ্যালং স্ট্যান্ডার্ড প্যারালাল ফর ড্রয়িং মেরিডিয়ানস, অর্থাৎ আমি প্রথমে দাগ টানলাম, তারপরে এই ডিভিশন করে নিলাম, নিয়ে আমি স্ট্যান্ডার্ড প্যারালালের যে রেডিয়াস বেরিয়েছে সেই রেডিয়াস অনুযায়ী আমি স্ট্যান্ডার্ড প্যারালালটা টেনে নিলাম, নিয়ে এবার স্ট্যান্ডার্ড প্যারালাল ডিভিশন বের করব, সেই ডিভিশন অনুযায়ী ভাগ হবে, তারপরে দাগগুলো টানবো। তাহলে সূত্র কি? স্ট্যান্ডার্ড প্যারালালের লেন্থ গ্লোবে যা তাই থাকে, তাহলে আমরা গ্লোবের সূত্রটাই ব্যবহার করব, 2 পাই আর cos phi 0 বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। হলো, এই হচ্ছে আমার ক্যালকুলেশন কমপ্লিট। এবার আমাকে ড্রটা করতে হবে। ড্রটা আমি অলরেডি বলেই দিয়েছি, প্রথমে আমি খাতার মাঝখান থেকে দাগ টানবো, যেটা হবে আমার সেন্ট্রাল মেরিডিয়ান। তারপরে আচ্ছা, এইটাকে আমি নাম দিচ্ছি ডি ফাই, আর এটা শুধু ডি, ঠিক আছে? তারপরে আমি ডি যেটা বেরোবে সেটা দিয়ে কাটা কম্পাস বা স্প্রিং ডিভাইডার ইউজ করে কেটে নেব সমান, যতগুলো প্যারালাল বলবে ততগুলো কেটে নেব। তারপরে এই যে রেডিয়াসটা বেরিয়েছে ধরলাম এইটা হচ্ছে আমি 70 ডিগ্রি, এখানে আমার এক্সটেনশন অনুযায়ী
70°টা হবে স্ট্যান্ডার্ড প্যারালাল, আমি দেখলাম। এবার তার যে রেডিয়াস সেখানে যতটা উপরে উঠবে ভার্টেক্স কাটা সেট করলাম, টেনে নিলাম, ঠিক আছে, টেনে নিলাম। মোটামুটি এদিকে 6টা, ওদিকে 6টা টানতে হবে, সেই অনুযায়ী একটু বাড়িয়ে টেনে নিবি, পরে দরকার হলে মুছে দিবি, হয়ে গেল। এবার যেই আমি ভার্টেক্স পেয়ে গেলাম, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যারালাল থেকে যখন আমি স্ট্যান্ডার্ড প্যারালাল টানলাম, তার মানে আমি সেন্টার পেয়ে গেলাম। এইবার এখান থেকে কাটা কম্পাসটাকে বাড়িয়ে এবং কমিয়ে বাকি প্যারালাল গুলো টেনে নিলাম, হলো। খুব বাজে আঁকা হলো। এবার এই যে স্ট্যান্ডার্ড প্যারালাল উপরে যে ভাগ করেছি, এই যে ডি ফাই দিয়ে ভাগ করেছি, এই যে ভাগগুলো করেছি, এবার এই সেন্টার থেকে এই ভাগগুলো বরাবর আমি দাগ টানবো, এখানে গিয়ে থেমে যাব, স্ট্রেট লাইন টানবো, হলো, হয়ে গেল। বাকিগুলো মুছে দিলাম, তারপরে লেভেলিং টেবিলিং যা যা করা দরকার সেগুলো করতে হবে, সুন্দর একটা বর্ডার দিতে হবে, হেডিং দিতে হবে, নিচে স্কেল দিতে হবে, সাইডে এক্সটেনশন এবং ইন্টারভ্যাল। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবি, যেহেতু সেন্ট্রাল মেরিডিয়ানটা যখন আমি আঁকলাম তখন দুটো মেরিডিয়ানের মিডিলে হলো, তো ওই জন্য আমার যে এই যে ডিভিশনটা আমরা বের করেছি, এই যে ডি ফাই, এখানে যখন বের করবি ইন্টারভ্যাল 10° দিয়ে করবি, তো কারণ মেরিডিয়ান গুলোর ইন্টারভ্যাল 10°, কিন্তু এখানে সেন্ট্রাল মেরিডিয়ান যেহেতু দুটো মেরিডিয়ানের মাঝে এবং এই দুটো মেরিডিয়ানের ডিস্টেন্স 10°, তাহলে সেন্ট্রাল মেরিডিয়ান থেকে এটা 5°, এটা 5°, তার জন্য 5°র জন্য একটা বের করে নিবি, নিয়ে এই সেন্ট্রাল মেরিডিয়ান থেকে এদিকে 5° মাপটা নিয়ে নিবি, এদিকে 5°র মাপটা নিয়ে নিবি, তারপরে আবার 10° করে বাকি মাপগুলো নিয়ে নিবি, ঠিক আছে। এটা যখন দুটো প্যারালালের মাঝের একটা, সরি, দুটো মেরিডিয়ানের মিডিলের একটা মেরিডিয়ানকে আমাদের নিতে হয় সেন্ট্রাল মেরিডিয়ান, অর্থাৎ জোড় সংখ্যায় মেরিডিয়ান যখন থাকে তখনই এইটা প্রযোজ্য, আদারওয়াইজ মিডিলে একটা মেরিডিয়ান চলেই আসবে, কোনো অসুবিধা নেই যদি বিজোড় সংখ্যায় থাকে। আর সবসময় আমি বলেছি যে নর্থ পোলের ক্ষেত্রে ভার্টেক্স সবসময় উপরের দিকে থাকবে, অর্থাৎ এই যে 70 থেকে 180, তাহলে এখানে 70টা এখানে চলে আসবে, 180টা এখানে থাকবে, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রজেকশনটা আঁকা হবে, বোঝা গেল। আজকে এই পর্যন্ত থাক, আমি রোজ ক্লাস নেবো এই কটা দিন, কালকে আবার নেবো। কালকে টাইমিংটা সকালবেলা একটু সমস্যা হচ্ছে, কারণ গলাটা এত বেশি ক্র্যাক হয়ে থাকে, সকালবেলা ক্লাস নেওয়া যাচ্ছে না। দুপুরে এই টাইমটা চলবে তো, 2:30? ঠিক আছে স্যার, এটা হ্যাঁ স্যার। ঠিক আছে, ওইকাল টাইমে কোথায় করেন? ওকে। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, আমার রেকর্ডিং করা হচ্ছে, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো যদি সমস্যা হয়। আচ্ছা, সাউথ মালদা কলেজ আর কালিয়াচক কলেজে তোরা যে কজন আছিস, হ্যাঁ স্যার। কাজগুলো করে আমাকে পাঠাবি, কিন্তু পরীক্ষা কিন্তু হবে, ঠিক আছে স্যার। প্র্যাকটিস শুরু কর। হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে, রাখলাম তাহলে।